সেই গানের সুরের সাথে মিশে আছে টুইঙ্কেলের মুক্ত ঝরা হাসির শব্দ। মেয়েটি খিলখিল করে হাসছে আর উচ্ছ্বাসে চিৎকার করে বলছে, বানি বানি, আমি এখানে। ক্যাচ মি ইফ ইউ ক্যান বানি। আর্য মন্ত্রমুগ্ধের মতো দাঁড়িয়ে রইল। সে মেয়েটি কথা বলতে ভুলে গিয়েছিল। তার মুখেই চপলতা আর সেই কঠিন কণ্ঠী ভ্রমণীর পানে সব মিলিয়ে এক মায়াবী ঘোর তাকে আচ্ছন্ন করল। ভেতরটা আলো আধারিতে চেয়ে আছে আর্য। ড্রয়িং রুমের ভেতরে পা রাখতেই আচমকা কেউ একজন এসে তাকে দুহাতে শক্ত করে জাপটে ধরল। এক উচ্ছল নারী কণ্ঠ উল্লাসে চিৎকার করে বলে উঠল, আই গট ইট কিউটি পাই। এবার কোথায় পালাবে শুনি? আর্য স্তম্ভিত, চূড়ান্ত আশ্চর্যে নির্বাক। তার সুঠাম দেহের উপর আছড়ে পড়াই অকাল বসন্তের ঝাপটা সামলাতে সে হিমশিম খাচ্ছে। ওদিকে তৃষার চোখের উপর কালো কাপড়ের বাঁধন, সে ব্লাইন্ড ম্যানস বা আমাদের চিরচেনা কানামাছি খেলায় মত্ত। সে ভাবল টুইঙ্কেলকে ধরে ফেলেছে, কিন্তু পরক্ষণেই তার হাতের স্পর্শে এক পেশিবহুল বলিষ্ঠ দেহের উপস্থিতি টের পেয়ে তৃষা থমকে গেল। এ তো তার ছোট্ট টুইঙ্কেল নয়। তৃষা দ্রুত চোখের বাঁধন খুলে ফেলল। বাঁধন আলগা হতেই সামনে দাঁড়িয়ে থাকা পুরুষটির দিকে তাকিয়ে তার চোখের পলক স্থির হয়ে গেল। নীল শার্টের হাতা গোটানো, তামাটে গায়ের রং আর সেই তীক্ষ্ণ চাহনিতে এক অচেনা পুরুষ। তবে তৃষা দমে যাওয়ার পাত্র নয়। তার মনে লজ্জার লেশ মাত্র নেই, বরং এক অজানা আশঙ্কায় তার চোখ মুখ কঠিন হয়ে উঠল। সুঠাম দেহের এই আগন্তুককে অসময়ে বাড়ির ভেতরে দেখে সে ভাবল হয়তো কোনো চোর বা দুষ্কৃতিকারী সুযোগ বুঝে ঢুকে পড়েছে। তৃষা দুই পা ছড়িয়ে গিয়ে রণচণ্ডী মূর্তিতে চিৎকার করে উঠল, কে আপনি? এই ভর দুপুরে চোরের মতো বাড়ির ভেতর ঢুকেছেন? কি করেছেন? হ্যাঁ, সাহস তো কম নয় আপনার। দাঁড়ান, আমি লোক ডাকছি। আর্যর বিস্ময়ের সীমা রইল না। নিজের বাড়িতেই তাকে চোর অপবাদ শুনতে হবে তা সে কল্পনাও করেনি। সে কিছু বলতে যাবে, ঠিক তখনই সোফার আড়াল থেকে এক সিলতে হাসির ঝিলিক দিয়ে বেরিয়ে এলো ছোট্ট টুইঙ্কেল। সে এক দৌড়ে গিয়ে আর্যর পা জড়িয়ে ধরো। আনন্দের আতিশয্যে তার চোখ দুটো তখন চিকচিক করছে। সে খুশিতে ডগমগ হয়ে চেঁচিয়ে উঠল, পাপা পাপা, তুমি এসে গেছো। তৃষা যেন আকাশ থেকে পড়ল। তার সেই উদ্ধত তর্জনী মাঝপথেই থেমে গেল। স্তম্ভিত হয়ে অস্ফুট স্বরে সে প্রশ্ন করল, পাপা, টুইঙ্কেল, ইনি তোমার বাবা? টুইঙ্কেল আর্যর কোল ঘেঁষে দাঁড়িয়ে বিজয়ের হাসি হেসে বলল, হ্যাঁ বানি, ইনি তো আমার পাপা। জানো তো, আমার পাপা নেভি ক্যাপ্টেন আর্য এহসান। মুহূর্তের মধ্যেই তৃষার সমস্ত তেজ জল হয়ে গেল। যে মানুষটিকে সে এতক্ষণ চোর বলে সমর্থন করেছিল তিনি এই সুখনীরের মালিক। অপমানে আর লজ্জায় তৃষার ফর্সা মুখটা মুহূর্তেই রক্তিম হয়ে উঠল। তার ইচ্ছা করছিল মাটির সাথে মিশে যেতে। সে মাথা নিচু করে ভাঙা গলায় বলল, আমি আমি আসলে চিনতে পারিনি, অত্যন্ত দুঃখিত। আর্যর মুখে তখন সে গাম্ভীর্য লেগে আছে। সে টুইঙ্কেলকে কোলে নিয়ে এগিয়ে যাচ্ছিল। হয়তো লোকটা কিছু বলবে না, কিন্তু অনুশোচনায় মাথা নত হয়ে আসছে তৃষার। সে ফের বলল, সরি বলেছিলাম, আমি তো ভাবিনি আপনি আজই ফিরবেন। আর্য টুইঙ্কেলের জোড়াজোড়ি এবার এক ঝলক পেছনে ঘুর। তীক্ষ্ণ দৃষ্টিতে তৃষার দিকে তাকিয়ে না চাইতেও শান্ত স্বরে বলল, নিজের বাড়িতে এমন অভ্যর্থনা পাবো তা আমিও বোধহয় ভাবিনি। বাইরে তখন হঠাৎ বৃষ্টির পতন শুরু হয়েছে। গ্রামীণ সেই টিনের চালে বৃষ্টির ছন্দিত শব্দের মতোই তৃষার হৃদস্পন্দন বেড়ে গেল। আজ যেন বসন্তের মাঝে এক পশলা আকাল বৃষ্টির সব হিসেব ওলটপালট করে দিল। শুকনীরের বাতায়ন তলে আজ রজনী নেমেছে এক মায়াবী মেঘের ঘোমটা টেনে। অন্তরিক্ষের অধিপতি শঙ্খ আজ মেঘ দস্যুদের প্রলোভকতায় গগন পটে লোকায়িত। তার রূপালী আভার বদলে চারিদিকে এক ঘনশ্যাম অন্ধকারের রাজত্ব। বহির্দ্বারে বৃষ্টির অবিশ্রান্ত রিমঝিম শব্দ এক উদাসীন সুরে জাল বুনে চলেছে। ভেতরে ডাইনিং টেবিলের ওপর ঝোলানো ঝাড়বাতির মৃদু হলদেটে আলোয় এক অপূর্ব স্নিগ্ধতা বিরাজমান। দীর্ঘ 2 মাস পর আর্য আজ নিজের গৃহকোণে অন্নগ্রহণে বসেছে। টেবিলের ওপরে সযত্নে সাজানো ধোয়া ওঠা সাদা ভাত, ইলিশের সুবাসিত ঝোল আর তৃষার হাতের নিপুণ ছোঁয়ায় তৈরি হরেক পদের ব্যঞ্জন। তৃষা আজ বড় কুণ্ঠিত। তার সেই দুপুরের প্রখর তেজ এখন শরতের মেঘের মতো শান্ত। সে অতি সন্তর্পণে আর্যর পাতে খাবার বেড়ে দিচ্ছে, কিন্তু একবারও সাহস করে সে তীক্ষ্ণ চোখের পানে তাকাতে পারছে না। আর্য নির্বাক। তার তামাটে চেহারার গাম্ভীর্যের আড়ালে এক সুপ্ত বিস্ময় হয়তো। টুইঙ্কেল আজ মহা খুশি। সে পাপা আর তার প্রিয় বাণীর মাঝখানে বসে খিলখিল করে হেসে উঠছে মাঝে মাঝে। সেই হাসির হিল্লোলে রাতের নিস্তব্ধতা যেন বারবার ভেঙে যাচ্ছে। বৃষ্টির ছাট এসে লাগছে জানালার কাছে, শব্দ তুলছে রিনি ঝিনি।
গত কয়েক মাসে টুইঙ্কেলের এক বিচিত্র স্বভাব তৈরি হয়েছে। তার প্রিয় বাণীর কোমল হাতের গ্রাস ছাড়া সে কিছুতেই অন্য মুখে তুলতে চায় না। তাই তৃষা আজ একদিকে আর্যর পাতে খাবার তুলে দিচ্ছে, অন্যদিকে পরম মমতায় টুইঙ্কেলকে খাইয়ে দিচ্ছে। টুইঙ্কেল তৃষার হাতের নলা মুখে দিয়েই চোখ বুঝে আয়েশ করে বলল, পাপা দেখো তো বানি কত সুন্দর রান্না করে, কি টেস্টি না পাপা। আর্য আর চোখে একবার তৃষার অবনত মুখের দিকে তাকালো। তৃষা তখন ইলিশের কাঁটা বাছতে ব্যস্ত। আর্য ধীর স্বরে উত্তর দিল, হ্যাঁ মাম্মাম, বেশ টেস্টি হয়েছে। টুইঙ্কেল এতেই সন্তুষ্ট হলো না। সে বাবার দিকে নিজের নীলাভ চোখের ডাগর দৃষ্টি মেরে বলল, শুধু টেস্টি নয় পাপা, অনেক বেশি ইয়াম্মি। জানো তো বানি রোজ আমার জন্য কত নতুন নতুন খাবার বানায়। হঠাৎ করে টুইঙ্কেল তৃষার একটা হাত টেনে নিয়ে তাতে একটা পুতপুত শব্দের চুমো খেল। তারপর আর্যর দিকে তাকিয়ে আবদার করে বলল, এবার তুমি একটা কিস করো পাপা। মুহূর্তের মধ্যেই যেন ঘরের বাতাস স্তব্ধ হয়ে গেল। তৃষা আর আর্য দুজনেই হতচকিত নয়নে পরস্পরের দিকে তাকালো। চারজোড়া চোখ যেন বিস্ময়ে বিস্ফোরিত। চূড়ান্ত আশ্চর্যান্বিত তৃষা বাক্য হারিয়েছে। সে অস্ফুট স্বরে বলল, টুইঙ্কেল, এসব কি বলছো হানি? কেন পাপা, আমি তো ফোনে দেখেছি তো, কেউ অনেক টেস্টি ফুড রান্না করলে তাকে থ্যাংক ইউ বলে তাকে হাতে কিস করতে হয়। তুমি কেন করবে না? আর্য কিছুটা অপ্রস্তুত হয়ে আমতা আমতা করে বলল, মাম্মাম, ওটা তো বড়দের, মানে ওভাবে হয় না। কিন্তু টুইঙ্কেলের সেই এক কথা তার চোখে জল টলমল করে উঠল। সে চেয়ার ছেড়ে নামার উপক্রম করে বলল, না তুমি করো, না করলে আমি আর একটা ভাতও খাবো না। তৃষা তাকে বোঝানোর ব্যর্থ প্রচেষ্টা করলো ফের। এমন করে না কিউটি পাই। না বানি পাপা প্লিজ। আর্য গম্ভীর মুখে চেয়ে আছে। তার দৃষ্টিতেই বোঝা যাচ্ছে কতটা বিরক্ত সে। তৃষার নিজেরও বড্ড বিরক্ত লাগছে। টুইঙ্কেল এক পর্যায়ে টুইঙ্কেল এবার রীতিমতো গাল ফুলিয়ে চেয়ার থেকে নামার উপক্রম করল। তার ডাগর চোখে অভিমানের মেঘ জমেছে। আর্যর দিকে তাকিয়ে সে প্রায় কাঁদো কাঁদো গলায় বলল, পাপা পচা, তুমি বানিকে থ্যাংক ইউ বলবে না? বানি আমার জন্য রোজ কত কষ্ট করে, আমায় কত আদর করে, তুমি তো কিছুই জানো না। আর্য পরিস্থিতি সামলাতে গম্ভীর গলায় বলল, মাম্মাম, জেদ করে না। আমি তো বললামই খাবার খুব টেস্টি হয়েছে, ওটাই তো থ্যাংক ইউ। না ওভাবে না, আমি ইউটিউবে দেখেছি প্রিন্সরা প্রিন্সেসদের হাতে কিস করে থ্যাংক ইউ বলে। বানি তো আমার প্রিন্সেস, তুমি কেন করবে না? টুইঙ্কেলের যুক্তি শুনে আর্যর কপালে 3 স্তরের ভাঁজ পড়ল। সে অসহায় ভাবে একবার তৃষার দিকে তাকালো। তৃষা লজ্জা বিরক্তি বিস্ময়ে এক প্রকার কুকড়ে যাচ্ছিল। সে নরম গলায় বলল, মাই সুইট ক্যান্ডি টুইঙ্কল, ওটা তো গল্পের বইতে হয়, আমরা তো আর গল্প না, তাই না? তুমি প্লিজ খেয়ে নাও কিউটি। তুমি না আমাকে, আমার লক্ষ্মী মেয়ে তুমি। না, একটু লক্ষ্মী হব না আমি। পাপা যদি তোমাকে আদর না করে তবে আমি আজ থেকে পাপার সাথে আড়ি। পাপা আবার জাহাজে চলে যাক, আমি আর কথাই বলবো না। আর্য দীর্ঘশ্বাস ফেলে ভাবল সমুদ্রের বিশাল ঢেউ সামলানো সহজ, কিন্তু এই 5 বছরের মেয়ের আবদার সামলানো হিমালয় জয়ের চেয়েও কঠিন। সে দাঁতে দাঁত চেপে নিচু স্বরে বলল, মাম্মাম, এটা ঠিক হচ্ছে না, বড়রা এমন করে না। কেন করবে না? তুমি আমায় করো না, বানিকেও করো। বানি তো আমার বেস্ট ফ্রেন্ড। তৃষা দেখলো আর্যর মুখটা বিরক্তিতে আর অস্বস্তিতে কেমন কালচে হয়ে উঠছে। সে আর্যর দিকে না তাকিয়ে টুইঙ্কেলকে বলল, কিউটি পাই, পাপা তো অনেক টায়ার্ড, উনি জার্নি করে এসেছেন তো, তাই ওনার এখন এসব ভালো লাগছে না। কাল পাপা তোমায় অনেক গিফট দেবে, হ্যাঁ, তখন সব ঠিক হয়ে যাবে। এখন লক্ষ্মী মেয়ের মতো খাও। নো নো নো। টুইঙ্কেল এবার চিৎকার করে কেঁদেই দিল। পাপা পানিকে পচা ভাবছে, তাই পাপা আদর করবে না। আমি কিচ্ছু খাবো না। মেয়ের চোখের পানি দৃষ্টিগত হতেই আর্যর সমস্ত গাম্ভীর্য তাসের ঘরের মতো ভেঙে পড়ল। সে বুঝল এই জেদ না মেটানো পর্যন্ত আজ রাতে সুখ নিরে আর শান্তি ফিরবে না। সে চেয়ার ছেড়ে ধীর পায়ে তৃষার পাশে গিয়ে দাঁড়ালো। তৃষা আড়ষ্ট হয়ে মাথা নিচু করে বসে রইল। তার হৃৎপিণ্ড যেন পাঁজরের ভেতরে ড্রাম বাজাচ্ছে। আর্যর উপস্থিতির উষ্ণতা সে অনুভব করতে পারছে। আর্য খুব নিচু স্বরে প্রায় ফিসফিস করে বলল, আই এম এক্সট্রিমলি সরি ফর দিস। ও আসলে না বুঝে জেদ ধরছে। তৃষা তাকে আশ্বস্ত করে বলল, নো, ইটস ওকে।
আর্য এক দীর্ঘশ্বাস ফেলে প্রথমে টুইঙ্কেল, তারপর তৃষার দিকে তাকালো। তৃষার সমস্ত শরীর তখন থরথর করে কাঁপছে। লজ্জায় আর কুণ্ঠায় সে যেন নিজের ভেতরেই সেধিয়ে যেতে চাইছে। আর্য অতি সন্তর্পণে তৃষার একটি হাত নিজের হাতের মুঠোয় নিল। আর্য সেই স্পর্শে তৃষার ক্ষীণ কায়া বিদ্যুৎ স্পৃষ্টের ন্যায় কম্পিত হলো। ভয় আড়ষ্টতার মিশ্র অনুভূতিতে নিজের চোখ দুটো শক্ত করে বন্ধ করে ফেলল সে। আর্যর উষ্ণ নিঃশ্বাস যখন তৃষার হাতে পিঠ স্পর্শ করতে যাবে, ঠিক সেই মাহেন্দ্র ক্ষণেই সব নিস্তব্ধতা চুরমার করে দিয়ে বেজে উঠল তৃষার ফোন। আকস্মিকই কর্কশ শব্দের ঝনঝনানি যেন এক নিমিষেই ঘরের জমাটবদ্ধ অস্বস্তিকর কুয়াশাটাকে চুরমার করে দিল। দুজনের ঘোরের জাল ছিঁড়ে গেল এক লহমায়। আর্য থেমে দাঁড়িয়ে পড়ল। তৃষা তৎক্ষণাৎ দৃষ্টি ঘুরিয়ে কাঁপতে থাকা ফোনটার স্ক্রিনে তাকিয়ে দেখল মেহসানার নাম। তৃষা মনে মনে মেহসানাকে হাজারবার ধন্যবাদ জানালো। এ একটা ফোন কল কেন যেন তাকে এক চরম লজ্জিত হওয়ার হাত থেকে বাঁচিয়ে দিল। মেহসানা হয়তো জানেও না তার এই অসময়ের ফোনটা তৃষার জন্য কতটা শান্তি এনেছে। তৃষা কোনো মতে কাঁপা গলায় বলল, কিউটি পাই, দেখো মেহসানা মিমি ফোন করেছে, আমি একটু কথা বলে নিই। বলেই সে আর আর্যর চোখের দিকে তাকানোর সাহস করে না। এক প্রকার প্রায় দৌড়েই ডাইনিং রুম থেকে বারান্দার দিকে চলে গেল। বাইরে তখন বৃষ্টির বেগ বেড়েছে কিঞ্চিত, কিন্তু তৃষার মনে হচ্ছিল তার গালের তপ্ত আগ্নেয়গিরি নেভাতে এই বৃষ্টিও বোধহয় যথেষ্ট নয়। ওদিকে আর্য স্থির হয়ে দাঁড়িয়ে রইল। তার অবাধ্য হৃৎপিণ্ডটা তখনও এক অদ্ভুত ছন্দে নেচে চলেছে। মেহসানের এই অসময়ের ফোন কলটাই যেন আজকের মতো এক পশলা অকাল বসন্তের সমাপ্তি ঘোষণা করল। নো পাপা, আমি বানিয়ে তুমি দুজনের সাথেই ঘুমোতে চাই, প্লিজ পাপা প্লিজ। নিস্তব্ধ রজনী ঘুমন্ত চারিধার। দুই লোকে এক ফালি চন্দ্রের আধিপত্য, তবে কাজে মেঘের দস্যিপনে তার উজ্জ্বল রশ্মি বসুধায় আদৌ পৌঁছাচ্ছে কিনা বোঝা দেয়। সবাই যখন তন্দ্রায় আভাসে প্রস্তুতি নিচ্ছে কিংবা গভীর নিদ্রায় মগ্ন হয়েছে, ঠিক তখনই নিদ্রা পূর্ববর্তী টুইঙ্কেলের এমন মন অস্বস্তিকর আবদারে আর্যর কপালে বিরক্তির ভাঁজ গভীরতর হলো। এক ঝলক তৃষার দিকে তাকালো সে। তৃষার দীর্ঘ পলকগুলো এক সুপ্ত কম্পন। অস্বস্তিতে হাত পা কম্পিত হচ্ছে বারংবার। নিস্তব্ধ ঘরে ঘড়ির কাঁটার শব্দটাও এই মুহূর্তে তার কানে হাতুড়ির মতো বিচ্ছে। অন্যদিকে আর্যর বিরক্তিটা কেবল টুইঙ্কেলের আবদারে সীমাবদ্ধ ছিল না, তার অস্বস্তিটা ছিল আরও গভীর, আরও মনস্তাত্ত্বিক। তৃষার এই থরথর কম্পন আর কুকড়ে যাওয়া ভঙ্গিটা তার পৌরুষেও কোথাও গিয়ে এক অদৃশ্য আঘাত আনছিল। সে চাইছিল রুম থেকে বেরিয়ে যেতে, শুধুমাত্র টুইঙ্কেলের অনবরত কান্নায় ব্ল্যাকমেলিংয়ের আশঙ্কায় সে নিচু স্বরে বলল, মাম্মাম জেদ করো না, বানে নিশ্চয়ই অনেক টায়ার্ড, উনি নিজের রুমে গিয়ে ঘুমোবে, আর পাপা তো আছেই তোমার পাশে। টুইঙ্কেল এবার তার ডাগর ডাগর নীলাভ আখি ঝোড়া পানিতে টইটুম্বর করে চিৎকার করে উঠল, নো পাপা, আমি বানিয়ে তুমি দুজনের সাথেই ঘুমোতে চাই, প্লিজ পাপা প্লিজ। বানি না থাকলে আমার ভয় লাগে, আর তুমি তো পাপা, তুমি পাশে না থাকলে আমি ঘুমোতেই পারি না। তৃষা দরজার একপাশে অস্বস্তিজনিত শঙ্কায় গুটিসুটি মেরে দাঁড়িয়েছিল। তার অবস্থা তখন বাংলা ওই প্রবাদটার মতো ছেড়ে দেওয়া কেঁদে বাঁচি। সে কাঁপা কাঁপা গলায় বলল, কিউটি পাই, আমি তো তোমার পাশের রুমেই আছি, ভয় কিসের, দরজা খোলাই থাকবে, ওকে? টুইঙ্কেল এবার বিছানায় পা দাপিয়ে কান্না শুরু করলো। তোমরা দুজনেই পচা, কেউ আমায় ভালোবাসো না বানি। পরিস্থিতি আয়ত্তের বাইরে যেতে দেখে আর্য এক দীর্ঘশ্বাস ছাড়ল। তার ভেতরের নেভি অফিসার সত্তাটি যেন 5 বছরের এক পুতুলের কাছে শোচনীয়ভাবে পরাজিত হলো। সে বিছানা থেকে নেমে তৃষার সামনে গিয়ে দাঁড়ালো। আর্যর উচ্চতা আর বলিষ্ঠ শরীরের ছায়ায় তৃষার ক্ষীণ কায়া যেন আরও ক্ষুদ্র হয়ে গেল। আর্য ধীর লয়ে গম্ভীর কণ্ঠে বলল, লোক তৃষা, আমি জানি এটা আপনার জন্য সুপার অকওয়ার্ড, আমার জন্য তাই, কিন্তু এই ইমোশনাল ব্ল্যাকমেল থেকে বাঁচার আর কোনো পথ আমি দেখছি না। ও একবার জেদ হলে সারা রাত কাঁদবে। আপনি কি জাস্ট ঘুমানো পর্যন্ত এখানে বসতে পারবেন? তৃষা মাথা নিচু করে উত্তর দিল, ওকে, ওর ঘুমের অভ্যাসটা আসলে আমার সাথেই হয়ে গিয়েছে, আপনি কিছু মনে করবেন না, মানে যদি মনে না করেন আমি বরং সোফাটায় বসি। অগত্যা সুখ নীলের সেই বিশাল কিং সাইজ বেডে শুরু হলো এক অদ্ভুত সহাবস্থান। মাঝখানে টুইঙ্কেল, ডানে আর্য আর বামে তৃষা। ঘরের নিচে লাইট ল্যাম্পের আলোয় এক মায়াবী পরিবেশ সৃষ্টি হয়েছে। বৃষ্টির শব্দে বাইরের পৃথিবীটা যেন আলাদা হয়ে গিয়েছে। টুইঙ্কেল দুজনের হাত এক জায়গায় এনে নিজের পেটের ওপর চেপে ধরল। তৃষা অনুভব করলো আর্যর তপ্ত হাতটা তার হাতের ঠিক নিচে।
সে দ্রুত হাত সরিয়ে নিতে চাইল, কিন্তু টুইঙ্কেল ছাড়ে না। টুইঙ্কেলের আবদার আজ যেন থামছেই না। ও ঘুমোতে ঘুমোতে ফের বলল, পাপ্পা তুমি বাণীকে একটা স্টোরি শোনাও তো। আর্য খানিকটা ম্লান হেসে বলল। পাপা তো শিপের গল্প জানে মাম্মাম। টুইঙ্কেল কিছুটা ভ্রু গুটিয়ে কি জানি ভাবলো, অতঃপর তৃষার দিকে তাকিয়ে বলল। তাহলে বাণী তুমি? তার কথা বুঝে কথাটা শেষ করার আগেই তৃষাটাকে থামিয়েই বলল, ওকে সুইটহার্ট, বাট তোমাকেও প্রমিস করতে হবে স্টোরি শোনার পরপরই তুমি ঘুমিয়ে পড়বে। টুইঙ্কেল কিছুটা চঞ্চল কণ্ঠে জবাব দিল। তোমরা এত বেশি কেন বলো তো? আমি কি বলছি আমি তোমার কাছে স্টোরি শুনবো? তৃষার রীতিমতো অবাকের চূড়ান্তে। তাহলে কি সুইট ক্যান্ডি? টুইঙ্কেল এবার তৃষার গলার কাছে ঝুঁড়ে পড়ে আদুরে গলায় আবদার করল। বাণী তুমি বরং একটা গান গাও, পাপা তোমার গান শুনবে আর আমিও ঘুমিয়ে দেব, প্লিজ বাণী। তৃষার বুকটা ধক করে উঠল। গান? এই পরিস্থিতিতে? পাশে আর্য আর উপস্থিতিতেই তার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। সে আমতা আমতা করে বলল, কিউটি পাই, এখন গান গাওয়ার সময় নয় তো, পাপা রাগ করবেন। আর আমার গলা আওয়াজ খুব একটা ভালো নেই। কিন্তু টুইঙ্কেল ছাড়ার পাটি নয়। সে এবার চোখের কোণে জল জমিয়ে ফেলল। কেউ আমার কথা শোনে না, পাপা তুমিও না, বাণীও না, জাস্ট একটা গান, আমি না শুনলে একদম ঘুমোবো না। তৃষা দেখল পরিস্থিতি সামলানো দেয়। আর্যর দিকে একবার আর চোখে চেয়ে দেখলো সে নির্লিপ্ত ভঙ্গিতে সিলিংয়ের দিকে তাকিয়ে আছে, যেন এই জগতের কোনো কিছুই সাথেই তার সম্পর্ক নেই। তৃষা একটা দীর্ঘশ্বাস ফেলে নিজেকে শান্ত করার চেষ্টা করলো। সে জানে এই মুহূর্তে না গাইলে টুইঙ্কেলকে শান্ত করা অসম্ভব। ঠিক আছে কিউটি পাই, কাঁদছো কেন? আমি গাইছি, কিন্তু কথা দাও গান শেষ হলেই চোখ বন্ধ করবে। টুইঙ্কেল খুশিতে গদগদ হয়ে মাথা নাড়ল। মুহূর্ত কিছু অতিক্রান্ত হতেই তৃষা টুইঙ্কেলের তুলতুলে শরীরে হাত বোলাতে বোলাতে হঠাৎ গুনগুন করে গাইতে শুরু করলো এক শান্ত লড়ি। चंदा है तू, मेरा सूरज है तू, ओ मेरी आंखों का तारा है तू, जीते हैं इस आषाढ़े पे हम, मेरे अंधेरों का उजाला है तू। তার কণ্ঠের সেই স্নিগ্ধ সুর যেন আর্যর ক্লান্তি মাখানো স্নায়ুগুলোকে আলতো করে মালিশ করে দিতে লাগলো। আর্য আর চোখে তৃষার দিকে তাকালো। জানালার পর্দা ভেদ করে আসা চাঁদের ম্লান আলো তৃষার মুখে পড়ে তাকে জান্নাতি হুরের ন্যায় সৌন্দর্যময়ী করে তুলেছে। মিনিট দশেকের মধ্যে টুইঙ্কেল গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ল। তার শ্বাস প্রশ্বাসের শব্দে ঘরটা নিস্তব্ধ হয়ে গেল। কিন্তু আর্য আর তৃষার চোখের পাতা এক হয়তো দূরের কথা, তাদের হৃৎপিণ্ডের ধুকপুকানি যেন নীরবতার মাঝেও প্রতিধ্বনি তুলছে। আর্য সন্তর্পণে ওঠার চেষ্টা করতেই তৃষা ফিসফিস করে বলল, এখন উঠবে না প্লিজ, ও হাত ধরে আছে, নড়াচড়া করলে আবার জেগে যাবে। তৃষার কথা আর্য মেয়ের আদুরে মুখের দিকে তাকিয়ে স্থির হয়ে বসে রইল। তার হাতটা এখনো টুইঙ্কেলের পেটের ওপর, আর তার বলিষ্ঠ আঙ্গুলের ঠিক পাশেই তৃষার নরম তুলতুলে আঙ্গুলগুলো, যেন সামান্য সকাল সঞ্চালনেই জেগে যাবে ছোট্ট টুইঙ্কেল। নিস্তব্ধ রজনীর সেই মেঘ মেদুর অন্ধকার কেটে গিয়ে প্রভাতের এক চিলতে স্নিগ্ধ সূর্য রশ্মি শুকনীরের বাতায়নে দিয়ে উঁকি মারছে। কাল রাতের একটানা ভারী বর্ষণে বাহিরের প্রকৃতি এক অদ্ভুত প্রশান্তিতে ধৌত হয়েছে। রাতের সেই আড়ষ্টতা আর অস্বস্তির কুয়াশা ভোরের কচি রৌদ্র ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে। তৃষা যখন ঘুম থেকে উঠছিল, টুইঙ্কেল তখনও আর্যর একখানা বলিষ্ঠ হাত আঁকড়িয়ে গভীর নিদ্রায় মগ্ন ছিল। আর আর্যর নিমিলিত নেত্রপল্লবের সদ্য পতিত ভোরের আলো পড়ে এক অপার্থিব গাম্ভীর্য তৈরি করছিল। তৃষা অতি সন্তর্পণে ধীরে ধীরে নেমেছিল বিছানা ছেড়ে। বর্তমান রৌদ্রালোকিত শুকনির মুখর কিছু পরিচিত মুখের উপস্থিতিতে তাদের করদানে হামিদা বেগমরা এসেছেন। তবে সাবরিনা মৃত্তিকার সঙ্গে আজ উপস্থিত এক অচেনা মুখ, আদ্রিয়ান আহসান, হামিদা বেগমের জ্যেষ্ঠ পুত্র এবং আর্যর ছোট ভাই। পেশায় তিনি একজন প্রথিত যশা সার্জন। আর্য আর তৃষার বিয়ের সময় এক অতি জরুরি হার্ট সার্জারির কেস হাতে থাকায় তিনি দেশের বাইরে ছিলেন। শত ইচ্ছা থাকলেও সেই শুভক্ষণে উপস্থিত হতে পারেনি। আজ তার আগমনে ঘরের আবহাওয়া যেন এক স্নিগ্ধ আভিজাত্যে ভরে উঠেছে। আদ্রিয়ানের চশমার কাচের আড়ালে থাকা চোখ দুটিতে বুদ্ধিমতার দীপ্তি আর ঠোঁটের কোণে লেগে থাকা এক চিলতে অমায়িক হাসি আর তার ব্যক্তিত্বকে অনন্য করে তুলছে। তবে আদ্রিয়ান একদম ঠিক আর্যর বিপরীত। চোখে মুখে দুষ্টুমি আর ঠোঁটে এক চিলতে অমায়িক হাসি। সে ড্রয়িং রুমের সোফায় আয়েশ করে বসে চা পান করছিল। তৃষাকে দেখে এসে একগাল হেসে উঠে দাঁড়ালো।
আদ্রিয়ান মডার্ন স্টাইলে হাত বাড়িয়ে দিয়ে বলল, ওয়াও, সো ইউ আর দ্য মোস্ট টক অফ পারসন ইন দ্য হাউস। হাই ভাবি, আমি আদ্রিয়ান, আপনার দুর্ভাগ্যের অংশীদার আর কি। এই গম্ভীর বড় ভাইয়ের ছোট ভাই। হামিদা বেগম আদ্রিয়ানের পিঠে এক মৃদু চর মেরে বললেন, আদ্র, একদমই আর কি নয়। মেয়েটা এমনিতেই নতুন, সব কিছুর সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা করছে। ওকে আর অস্বস্তিতে ফেলাস না। সাবরিনা আর মৃত্তিকা তৃষার হাত ধরে নিজেদের মুখপানে বসিয়ে নিল। সাবরিনা উৎসুক কণ্ঠে বলল, জানো ভাবি, আদ্র ভাইয়া কিন্তু পুরাই আর্য ভাইয়ের বিপরীত। কিছুক্ষণ থাকুক, ফিল করতে পারবা। মৃত্তিকা হেসে যোগ করল, একদম। আর্য ভাইয়ের সেই হিমালয় সদৃশ গাম্ভীর্য যদি কেউ ভাঙতে পারে তবে সেটা এই ডক্টর আদ্রিয়ান। ঠিক সেই মুহূর্তে আর্য ড্রয়িং রুমে প্রবেশ করো। তার পরনে নেভি ব্লু টি শার্ট আর ট্রাউজার। আদ্রিয়ানকে দেখে আর্যর ভ্রুজোড়া কিঞ্চিত কুচকে গেল, তবে চোখের কোণে এক চিলতে স্নেহের আভাস পাওয়া গেল। আদ্রিয়ান আর্যর দিকে তাকিয়ে বাঁকা হেসে বলল, কংগ্রেচুলেশন বড় ভাই, বিয়ের শুভেচ্ছা আপনাকে। আর্যর কপালে বিরক্তির রেখা ফুটে উঠল। সে তৃষার দিকে একবার আর চোখে তাকিয়ে আদ্রিয়ানকে ধমক দিয়ে বলল, ডক্টর, তুমি নাকি খুব বিজি ছিলে? আদ্রিয়ান হো হো করে হেসে উঠল। সে তৃষার দিকে তাকিয়ে ফিস ফিস করে বলল, দেখলেন তো ভাবি, এই ডাইনোসরটার সাথে সার্ভাইভ করা কিন্তু টাফ। তবে ডোন্ট ওয়ারি, আই এম অলওয়েজ অন ইউর টিম। তৃষা মৃদু হাসল, তবে তার মনে পড়ে গেল কাল রাতের সেই তপ্ত অনুভূতির কথা। বাইরের রোদ ঝলমলে সকালটা যেন আজ এক নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে। ঠিক সেই মুহূর্তে সিঁড়ি দিয়ে দুমদুম শব্দ করে নিচে নেমে এলো টুইঙ্কেল। ঘুম থেকে উঠে তার আলু থালু চুল আর ফোলা ফোলা গাল দেখে মনে হচ্ছে একদলা সাদা তুলো এগিয়ে আসছে। ড্রয়িং রুমে অচেনা কিন্তু চেনা চেনা চেহারার আদ্রিয়ানকে দেখে এসে থমকে দাঁড়ালো। আদ্রিয়ান দুহাত বাড়িয়ে দিয়ে নাটকীয় ভঙ্গিতে বলল, ওরে বাবা, এটা কি? এ তো দেখছি নীল সাগরের এক ছোট্ট জলপরি। কই দেখি, আমার ফেরিটা কার কাছে আসবে? টুইঙ্কেল প্রথমে একটু লজ্জা পেলেও আদ্রিয়ানের অমায়িক হাসি দেখে আর নিজেকে ধরে রাখতে পারে না। সে দৌড়ে গিয়ে আদ্রিয়ানের কোলে ঝাঁপিয়ে পড়ল। আদ্রিয়ান তাকে শূন্য দূরে ঘুরিয়ে তার তুলতুলে চোয়ালে এক লম্বা চুমু খেল। টুইঙ্কেল খিলখিল করে হেসে উঠল, পাপা দেখো, চাচু এসেছে। তুমি কেন আসোনি যখন বানি এসেছিল? আদ্রিয়ান ওকে সোফায় বসিয়ে নিজের চশমাটা টুইঙ্কেলের নাকে পরিয়ে দিয়ে বলল, আরে আম্মা, আমি তো গিয়েছিলাম পরীদের দেশ থেকে তোমার জন্য জাদুর চকলেট আনতে। এই দেখো। বলেই গটগট করে একটা বড় ডেইরি মিল্ক বের করো সে। টুইঙ্কেলের চোখ দুটো চকচক করে উঠল। সে চকলেটের দিকে হাত বাড়িয়ে আবার আর্যর দিকে তাকালে আদ্রিয়ান ফিস ফিস করে বলল, ভয় নেই, আজ পাপার পারমিশন লাগবে না। আজ এখানে শুধুই চাচু আর তার ফেইরি রাজত্ব। টুইঙ্কেল চকলেটে কামড় দিয়ে তৃষার দিকে তাকিয়ে আদ্রিয়ানকে বলল, চাচু জানো, বানি না খুব সুন্দর গান গায়। কাল রাতে পাপা আর বানি দুজনে মিলে আমায় ঘুম পাড়িয়েছে। তুমি তো ঘুমাওনি, তুমি কেন গান শোনোনি? টুইঙ্কেলের এই সরল স্বীকারোক্তিতে ড্রয়িং রুমে এক মুহূর্তের জন্য পিনপতন নীরবতা নেমে এলো। আর্য অস্বস্তিতে চড়ে পড়ে চায়ের কাপে মনোযোগ দিল। আর তৃষার ফর্সা গাল দুটো মুহূর্তে রক্তবর্ণ ধারণ করো। আদ্রিয়ান তৃষার দিকে এক ঝলক তাকিয়ে আর্যকে একটা টিপ্পনি কেটে বলল, তাই নাকি? বা, বড় ভাই তো দেখছি বেশ রোমান্টিক হয়ে উঠেছেন। নেভি অফিসাররা কি এখন গান শুনে ঘুমায় নাকি? টুইঙ্কেল আদ্রিয়ানের কলার টেনে ধরে গম্ভীর মুখে বলল, তুমি পাপ্পাকে বকা দিচ্ছ কেন চাচু? পাপা কিন্তু কাল অনেক ভালো ছিল। ও আমাকে আর বানিকে একদম জড়িয়ে ধরে বসেছিল। আর্য এবার আর সইতে না পেরে উঠে দাঁড়িয়ে বলল, আদ্র, ওকে বেশি মাথায় তুলিস না। মাম্মাম, চলো ফ্রেশ হবে, চলো। আদ্রিয়ান হাসতে হাসতে টুইঙ্কেলকে কোলে নিয়ে বলল, মধ্য গগনের সূর্যটা আজ যেন অগ্নি বর্ষণ করছে। তপ্ত রৌদ্র কিরণে আবৃত বসুধা এক অসহনীয় উত্তাপে হাঁসফাঁস করছে। রাজপথের বীজ গলা গরম আর যানবাহনের ধোঁয়ায় চারদিকটা ঘোলাটে। ঠিক এমনই এক বৈরী আবহাওয়ায় রাজপথ চিরে ছুটছে একটি রিক্সা গন্তব্য সুখনির। রিকশায় বসে অবিরাম হাত পাখা নেড়ে নিজেকে বাতাস করার ব্যর্থ চেষ্টা চালিয়ে যাচ্ছে মেহসানা। কপালে জমেছে বিন্দু বিন্দু ঘাম আর বিরক্তির রেখাগুলো ভ্রু পল্লবে স্পষ্ট। কালকের দিনটা ছিল তাদের গ্রুপ ক্লাসের সব থেকে গুরুত্বপূর্ণ অধ্যায়, অথচ কাল সারাটা দিন তৃষা যেন কর্পূরের মতো উবে গিয়েছিল।
না ছিল তার কোনো হদিস, না বাস্তবে না নেটওয়ার্কে। মেহসানা রিকশায় বসে অস্থিরভাবে ঘড়ির দিকে তাকাচ্ছিল। সকাল থেকে সে অধীর আগ্রহে অপেক্ষা করছিল। ভেবেছিল আজ অন্তত কলেজে আসবেন মহারানী, আর আজও তৃষার অনুপস্থিতি মেহসানার বন্ধু সুলভ দুশ্চিন্তে এক নিমিষেই উস্কে দিল। উৎকণ্ঠা নিতান্তই নিছক নয়, পাল্লায় বেশ ভারী, তাই এই কাঠফাটা রোদের মাঝেও সে রওনা দিয়েছে। শুকনির অবশ্য মেহসানার কাছে একদমই যে অচেনা পুরী তেমনটা নয়। গত 2 মাসে ছোট্ট টুইঙ্কেলের সাথে তার এক অদ্ভুত মায়ার সখ্যতা গড়ে উঠেছে। সেই সুবাদে এই প্রাসাদের অন্দরে তার গমনাগম কদাচিৎ ঘটলেও আজকের এই মেঘ মেদুর পরিস্থিতির মাঝে তার আগমনটা যেন একটু বেশি প্রাসঙ্গিক। শুকনিরের বিশাল লোহার গেটের সামনে রিকশাটা থামতেই মেহসানা যেন হাফ ছেড়ে বাসল। ভাড়া মিটিয়ে নামার সময় সূর্যের প্রখরতা ওর মেজাজটাকে আরও চড়িয়ে দিল। ওনা দিয়ে কপাল মুছে বিড়বিড় করে বলল, তৃষার বাচ্চা, তুই শুধু একবার একবার সামনে আয়। তোর এই নোটের খাতা দিয়ে না, যদি তোকে না পিটিয়েছি তবে আমার নামও মেহসানা না। গেটের কাছে গিয়ে মেহসানা কলিং বেলে হাত রাখল। সাধারণত হানিফ চাচা কলিং বেল বাজতেই অতি দ্রুত গেট করে দেয়, কিন্তু আজও কয়েকবার বেল দেওয়ার পরও কারো সাড়া নেই। বিরক্তি নিয়ে মেহসানা ভাবল, আজ কি শুকনিরের সবাই কুম্ভকর্ণের মতো ঘুমাচ্ছে নাকি? ঠিক তখনই ক্যাচক্যাচের শব্দে গেটের পাল্লাটা খুলে গেল। মেহসানা গেট খোলার শব্দ শুনে লোকটার দিকে ভালো করে না তাকিয়ে গটগট করে ভেতরে ঢুকতে শুরু করলো। তার হাতে নেটের খাতা আর কপালে বিন্দু বিন্দু ঘাম। ভেতরে ঢুকতে ঢুকতে সে আপন মনে বলে উঠল, হানিফ চাচা, এত দেরি কেন? রোদে পুড়ে তো কয়লা হয়ে গেলাম। পানির জগটা রেডি রাখেন তো। 2 কদম এগোতেই পেছন থেকে এক গম্ভীর অথচ বেশ ধারালো পুরুষাদি কণ্ঠস্বর ভেসে এলো। এই যে মিস, নিজেকে কি খুব বড় কোনো... মেহসানা থমকে দাঁড়ালো। কষ্টটা খানিক চাচান্নয় ও চট করে পেছনে ফিরল। দেখলো এক সুদর্শন যুবক দাঁড়িয়ে আছে। পরনে খুব বেশি ফর্মাল ড্রেস নয় ঠিকই, কিন্তু আভিজাতের মাথা তখন এতটাই গরম যে আভিজাত ঠিকরে বেরোচ্ছে। তবে রোদের তাপে মেহসানার মাথা তখন এতটাই গরম যে যুবকের চেহারা বা পোশাকের আভিজাত্য বেশি মনোযোগ দিল না। সে ভাবলো হানিফ চাচা হয়তো ছুটিতে, তাই নতুন ছোকরাকে রাখা হয়েছে। মেহসানা ভ্রু কুচকে একটা অবজ্ঞার হাসি দিয়ে বলল, ও আচ্ছা, নতুন লোক বুঝি? তা হানিফ চাচা সালাম শেখায়নি? আসসালাম আলাইকুম। এবার পথ ছাড়ুন তো ভাই, এমনিতেই দেরি হয়ে গেছে। আদ্রিয়ান এহসানের চোখ দুটো চশমার আড়ালে বিস্ময়ে বড় বড় হয়ে গেল। সে জীবনে অনেক কিছু হয়েছে, কিন্তু কেউ তাকে দারোয়ান ভেবে নীলু সালাম ঠুকবে এটা তার দুঃস্বপ্নও ছিল না। আদ্রিয়ান নিজের ভেতরের রাগটার সামনে নিয়ে বাঁকা হেসে বলল, সালামের জন্য ধন্যবাদ, কিন্তু এই ভাই ডাকটা কি আপনার এই অদ্ভুত বুদ্ধির পরিচয়, নাকি আপনার স্বভাবজাত অভ্যাস? আর আপনাকে ভেতরে যাওয়ার পারমিশন কে দিয়েছে? মেহসান এবার রীতিমতো খেপে গেল। সে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে বলল, দেখুন, বেশি কথা বলবেন না। আমি এই বাড়ির মেহমান, টুইঙ্কেলের মিমি। আপনার মালিকের সাথে আমার বন্ধুত্ব বেশি তোড়পালে না, কিন্তু আপনার চাকরিটা নড়বড়ে হয়ে যাবে বলে দিলাম। আমাকে চেনেন আপনি? আদ্রিয়ান এবার অট্ট হাসিতে ফেটে পড়ল। হাসি থামিয়ে সে মেহসানার দিকে এক পা এগিয়ে এসে বলল, চাকরি নড়বড়ে? ইন্টারেস্টিং। তা মিস মিমি, আপনি কি জানেন আমি কে? আমাকে কি আপনার বাড়ির কাজের লোক মনে হচ্ছে? ঠিক তখনই ভেতর থেকে ছোট্ট এক মিষ্টি কণ্ঠের এক চিলতে আনন্দ ধ্বনি ভেসে এলো। মিমি, ও মিমি, তুমি এসেছো? টুইঙ্কেল দুমদুম করে সিঁড়ি দিয়ে নেমে মেহসানার দিকে দৌড়ে এলো। মেহসানা আদ্রিয়ানের দিক থেকে নজর সরিয়ে হাঁটু গেড়ে বসে টুইঙ্কেলকে জড়িয়ে ধরল। ব্যাগ থেকে একটা রঙিন লজেন্স বের করে টুইঙ্কেলের হাতে দিয়ে বলল, হ্যাঁ জান পাখি, আমি এসেছি। আচ্ছা কিউটি পাই, তোমাদের এই নতুন দারোয়ানটা এত অসভ্য কেন বলো তো? আমাকে ভেতরে ঢুকতেই দিচ্ছে না। এই দামড়াটাকে কোত্থেকে ধরে এনেছো তোমরা বানি? হুম হুম। দামড়া শব্দটা শুনে আদ্রিয়ানের মুখটা মুহূর্তে লাল হয়ে গেল। সে রাগে রীতিমতো তোতলাতে শুরু করলো। এক্সকিউজ মে, আপনি আমাকে কি বললেন? দামড়া? হোয়াট দ্য... টুইঙ্কেল লজেন্সটা মুখে পুড়ে অবাক হয়ে মেহসানার দিকে তাকালো। তারপর আদ্রিয়ানের দিকে আঙুল তুলে খিরখির করে হেসে উঠল। ও মিমি, ও তো দারোয়ান না, ও তো আমার আদিয়ান চাচু। মেহসানার হাতের নোটের খাতাটা যেন হাত থেকে ফসকে পড়ে যেতে চাইল।
সেই স্থবির হয়ে গেল, একবার টুইঙ্কেলের দিকে তাকাচ্ছে আর একবার ওই দামড়া নাম দেওয়া লোকটার দিকে। আদ্রিয়ান এবার হাত দুটো বুকের ওপর ভাঁজ করে দাঁড়িয়ে বিজয়ী হাসি হাসল। শুনলেন তো মিস মিমি, আমি এই বাড়ির দারোয়ান আদ্রিয়ান ইহসান, পেশায় একজন সার্জন। তা আপনার দামড়ার থিওরিটা কি আমার প্রফেশনালের সাথে ম্যাচ করে, নাকি আমি আবার আপনার ইন্টারভিউ নেব যে আপনি কার অনুমতিতে এখানে ঢুকেছেন? মেহসানার উত্তর যখন ইচ্ছে করছে মাটির নিচে ঢুকে যেতে সে আমতা আমতা করে বলল, আ- আ- আমি আ- আমি আসলে ভেবেছিলাম হানিফ চাচা মানে আপনি গেট খুললেন তো, তাই। আদ্রিয়ান এক কদম আরো এগিয়ে এসে ফিস ফিস করে বলল, হানিফ চাচা অসুস্থ, তাই ডক্টর হিসাবে আমি গেটের দায়িত্ব নিয়েছিলাম, কিন্তু জানতাম না গেট খুলতেই একটা তপ্ত মরিচের সাথে দেখা হবে। বাই দ্য ওয়ে, লাগেজটা লজেনটা কি শুধুই টুইঙ্কেলের জন্য? এই দামড়া চাচার জন্য কিছু নেই? মেহসানার রাগে লজ্জায় রক্তিম বর্ণ ধারণ করলো। সে দ্রুত উঠে দাঁড়িয়ে বলল, আপনার জন্য ঝালমরিচ আছে, খাবেন? টুইঙ্কেল, তোর বাণী কোথায়? আমি ওর কাছে যাব। আদ্রিয়ান যাওয়ার পর আগলে দাঁড়িয়ে ভ্রু নাচিয়ে বলল, ও, আগে তো ক্ষমা চাইতে হবে। একজন সিনিয়র সার্জনকে আপনি দামড়া বললেন, দারুণ বানালেন। এত সহজে নিস্তার নেই মিস মেমি। সে সরি। মেহসানা নোটের খাতাটা বুকের সাথে চেপে ধরে দাঁত কিরমির করে বলল, সরি, স্বপ্ন দেখুন যান। আপনার মতো ফাজিল ডাক্তার আমি জীবনেও দেখিনি। টুইঙ্কেল মাঝখানে দাঁড়িয়ে দুজনেরই ঝগড়া উপভোগ করছিল আর লজেন্স খাচ্ছিল। সে হাসতে হাসতে বলল, চাচু, মিমি কিন্তু খুব ভালো, তোমরা ফাইট করো না। আদ্রিয়ান হাসলো। মেহসানার পাশ কাটিয়ে যাওয়ার সময় নিচু স্বরে বলল, ফাইট তো কেবল শুরু মিস মেমি। শুকনিরে আপনাকে স্বাগতম। মেহসানা গটগট করে ভেতরে চলে গেল ঠিকই, কিন্তু তার হৃৎপিণ্ডটা কেন যেন অসময়ে লাফাচ্ছে। রোদের তাপের চেয়েও আদ্রিয়ানের ওই বাঁকা হাসিটা যেন তাকে বেশি অস্থির করে তোলে। মেহসানা যখন গটগট করে ড্রয়িং রুমে প্রবেশ করলো, যখন তার গায়ের রক্তিম আভা লজ্জার নাকি আদ্রিয়ানের সাথে হওয়া রণক্ষেত্রের উত্তাপের তা বোঝা দেয়। তবে অন্ধরে পা রাখতেই তার এই চঞ্চলতা এক লহমায় স্থগিত হয়ে গেল। শুকনীরের আজকের পরিবেশটা যেন অন্য এক বসন্তের প্রভাতী আবেশে আচ্ছন্ন। সে দেখল কিচেনে হামিদা বেগম বসে আছেন বলে ভুল হবে। তৃষার রান্না তদারকি করছেন, মাঝে মাঝে নিজেই রান্না করছেন, আর তাকে ঘিরেই সাবরিনার মৃত্তিকার গুঞ্জন। মেহসানা এই খাবারগুলোকে চেনে, তাদের সাথে সবকিছুতে এক নতুন রঙের প্রলেপ রয়েছে। তৃষা আমিনা বেগমের সহায়তায় রান্না নিয়েছ নাকি দেখা মাত্রই দৌড়ে আসত সে। মেহসানা নোটের খাতাটা শক্ত করে চেপে ধরে তৃষার কাছে এগিয়ে দিয়ে হামিদা বেগমের উদ্দেশ্যে সালাম দিলেন। হামিদা বেগম সস্নেহে হাসলেন। মমতা ভরা কণ্ঠস্বরে তিনি বললেন, এসো মা। মেহসানা, রোদে পুড়ে তো একসার হয়ে গেছো, তৃষার সাথে কথা বলতে এসেছো বুঝি? মেহসানা সামান্য হেসে বলল, জি আন্টি, কালকে আমাদের একটা ক্রুশিয়াল ক্লাস ছিল। এই মহারানী তো কাল উধাও, ফোনেও নেই, নেটওয়ার্কও নেই, তাই নোটগুলো বুঝিয়ে দিতে এলাম। ভাবলাম দিয়ে এক দৌড়ে পালাবো, রোদের যে তেজ। সাবরিনা পাশ থেকে ফিক করে হেসে দিল। সে মেহসানার দিকে এগিয়ে এসে ভ্রু নাচিয়ে বলল, আরে মেহু, পালাবো বললেই পালানো যায় না। এবারের এন্ট্রেন্স তো সহজ, এক্সিকিউট অনেক টাফ। আর আজ তো স্পেশাল মেনু হচ্ছে, ভাবি আর আম্মু মিলে জাস্ট ফাটিয়ে দিয়েছে। তুমি না খেয়ে গেলে আমাদের সেলিব্রেশন তো জমবেই না। মৃত্তিকা তখন সাজাতে ব্যস্ত ছিল। সে হাতের ছুরিটা নামিয়ে রেখে বলল, রাইট। আর মেহেপু, আজকের ভাইবটা খেয়াল করেছো? পুরো হাউস আজ লাইভলি। তুমি বরং ভাবির রুমে গিয়ে একটু এসিতে বসো, এই গরমে তোমার ফেস তো পুরো টমেটোর মতো রেড হয়ে গেছে। মেহসানা মনে মনে ভাবলো, টমেটো হয়ে নেই রে ভাই, একটু আগে এক ডাইনোসর সার্জনের সাথে যুদ্ধ করে এসেছি। তবুও মুখে শুধু বলল, আরে না মৃত্তিকা, টমেটো না, জাস্ট সানবার্ন। বাট তৃষা, তুই কি কাল কলেজ করবি? ত্রিধা মাথা নাড়িয়ে বলল, কালকেও তো একটা প্রেজেন্টেশন আছে। আচ্ছা সেসব বাদে তুই বরং একটু ড্রয়িং রুমে বস, আমি ডেজার্টটা সেট করে আসছি। হামিদা বেগম স্নেহ ভরা মাখা কণ্ঠে যোগ করলেন, না তিশা, তুমি বরং ওকে নিয়ে উপরেই যাও, আদ্র বোধ হয় নিচে আসছে। মেহসানা মা, তুমি তৃষার সাথে গিয়ে ফ্রেশ হয়ে নাও।
মেহসানা আদ্রিয়ানের নাম শুনেই একটু চমকে উঠল সে। দ্রুত তৃষার হাত চেপে ধরে বলল, চল চল, ওপরেই যাই, এখানে বড্ড বেশি মানুষের আনাগোনা। তৃষা মেহসানের এই আকস্মিক তাড়াহুড়ো দেখে অবাক হলেও কিছু বলল না। সিঁড়ি দিয়ে উপরে ওঠার সময় মেহসানা একবার পেছনে আর চোখে তাকালো। সূর্যি মামা তখন বিদায়ের প্রস্তুতিতে মগ্ন। দিগন্ত জুড়ে লালচে মেঘের ভেলাগুলো অলস ভঙ্গিতে ভেসে বেড়াচ্ছে, যেন শ্রান্ত দিন শেষে তারা কোনো এক অজানা ঠিকানার সন্ধানে ব্যস্ত। উত্তপ্ত সূর্যের তপ্ত দহন স্থিমিত হয়ে কনক প্রভায় রূপ নিয়েছে। এক স্নিগ্ধ তামাটে আভা ছড়িয়ে পড়েছে শুকনিরের আঙিনায়। বাগানের দেবদারু আর হাস্তা হেনার পাতায় সে আলো লেগে ঝিলমিল করছে। বাড়ির অতিথিরা একে একে বিদায় নিয়েছে। কোলাহল মুক্ত শান্ত নিস্তব্ধতা আবার ফিরে এসেছে শুকনিরে। আর ঠিক এই গধূলি বেলায় বাগানের ঘাসের উপর তৃষা আর টুইঙ্কেল মিলে অন্য জগৎ সৃষ্টি করেছে। তৃষা ঘাসের উপর বসে এক মনে ফু দিয়ে এয়ার বাবুস তৈরি করছে, আর টুইঙ্কেল সেই রঙিন বুদবুদগুলো ধরার জন্য প্রজাপতির মতো এদিক ওদিক ছুটছে। আকাশের সেই আবির মাখা রং তুষার শুভ্র মুখে এসে পড়ছে, যা তাকে এই মর্তের মানবী অপেক্ষা কোনো রূপকথা রাজকন্যা ন্যায় মেহেদি করে মোহনীয় করে তুলেছে। টুইঙ্কেলের খিলখিল হাসি আর বাতাসের ঝিরিঝিরি শব্দ মিলেমিশে এক অদ্ভুত একতান সৃষ্টি করছে। তৃষা যখন উপরের দিকে ফু দিচ্ছে, তখন তার অবিন্যস্ত গাছি কেশ পরে গুচ্ছ কপাল এসে দুষ্ট নৃত্যে লিপ্ত হচ্ছে। হঠাৎ টুইঙ্কেল দৌড়ে এসে ত্রিধার কোল ঘেঁষে বসে বলল, ও বানি। তৃষা তৎক্ষণাৎ হাতে থাকা বাবলস ম্যাকার কাঠিটা সলিউশনের বোতলে ডুবিয়ে পাশে সরিয়ে রাখলো। পাশে রেখে বলল, সুইটহার্ট, কি হয়েছে? টুইঙ্কেল তার ডাগর ডাগর চোখ জোড়া নাচিয়ে বলল, বানি, চলো আমরা ট্যাগ গেম খেলি। তুমি পুলিশ হবে আর আমি চোর। তুমি কিন্তু আমাকে কিছুতেই ধরতে পারবে না, ওকে? সন্তু ফোটা স্নিগ্ধ গোলাপের পাপড়ির ন্যায় ঠোঁট জোড়া সামান্য প্রকম্পিত পূর্বক হেসে ওনারার আঁচল নিজের সঙ্গে ভালোভাবে জড়িয়ে বলল, ও রিয়েলি? তুমি চোর? তাহলে পুলিশ কিন্তু রেডি, এই ধরলাম কিন্তু। বলেই তৃষা চপল চরণে টুইঙ্কেলের পশ্চাৎ ধবন করিল। ক্ষুদ্র চরণে টুইঙ্কেল সবুজ আবৃত উদ্যানের প্রান্ত হইতে প্রান্তরে বক্ররেখায় ধাবমান, আর তৃষা কৃত্রিম পরাজয়ের ছলনায় তাকে ধরার প্রচেষ্টায় মগ্ন। হাজবেন্ডের সেই করতান যখন চরমে, তখন তৃষা প্রায় টুইঙ্কেলে নাগাল পেয়েছে। ঠিক তখনই এক নিবিড় গুল্মরাশির অন্তরালে আত্মগোপনের নিমিত্তে টুইঙ্কেল আকস্মিক মোড় নিল, আর তাকে ধরার অন্তিম ক্ষণে তৃষা নিজের অলক্ষ্যে শিথিল হওয়া ওনার কুঞ্চনে চরণের ভারসাম্য হারালো। একটি অস্ফুট আর্তনাদ আকাশ বাতাস বিদীর্ণ করিয়া যখন সে সম্মুখপানে পদোন্মুখ, ঠিক তখনই একজোড়া বাহু তাকে শূন্যের মাঝেই ধরে ফেলল। তৃষা আছড়ে পড়ল এক সুবিস্তৃত বক্ষপিঞ্জরের ওপর। নাসিকাগ্রহে এসে বিঁধল সেই পরিচিত পুরুষালী কণ্ঠ পরিচিত কাষ্ঠল সৌরভের মোহনীয় ঘ্রাণ। নেত্রপল্লব নিবেদিত তৃষার ভয়ার্ত হৃদয়ে কম্পিত হচ্ছে। বক্ষস্পন্দন বোধহয় কণ্ঠ নারীর দ্বারে এসে করাঘাত করছে। ধীরয়ে দৃষ্টি মেলে সে দেখল সে বর্তমানে আর্যর বক্ষ লগ্না, আর আর্যর সেই অতরে স্পর্শী নিথর আখি যুগল তার উপর স্থির রয়েছে। আর্যর ললাটে বিরক্তির রক্তরেখাগুলো তখন কৃষ্ণপক্ষের মেঘের ন্যায় ঘনীভূত। সে অতি সন্তর্পণে তৃষাকে আলতো করে সোজা করে দাঁড় করিয়ে দিয়ে বেশ গম্ভীর কণ্ঠে বলল, এই মেয়ে, আপনার কি কোনো সেন্স নেই? সারাক্ষণ এমন ছোট বাচ্চাদের মতো প্যানিক হয়ে লাফালাফি করেন কেন? একবার যদি কোনো বড় চোট পেতেন, নিজের প্রতি এত কেয়ারলেস কেন? হ্যাঁ? তৃষা মাথা নিচু করে দাঁড়িয়ে, তার কান দুটো লজ্জায় আর আর্যর হাতের সেই উষ্ণ স্পর্শে লাল হয়ে গেছে। ললাটের ঘর্মবিন্দু আর কপলের আরক্তিম আভা যেন পরন্ত বিকেলের গধূলি আলোর সহিত পাল্লা দিচ্ছে। গধূলির এই শান্ত আকাশটা যেন হঠাৎ মেঘাচ্ছন্ন হয়ে পড়েছে। সে অপরাধীর মতো নিজের ওনার খুঁট আঙুলে পেঁচাতে লাগলো। আর্যর চোখে সেই তীক্ষ্ণ চাহনি তার হৃৎপিণ্ডের গতি বাড়িয়ে দিচ্ছে। সে কাঁপা গলায় অস্ফুট স্বরে বলল, আসলে আমি খেয়াল করিনি, টুইঙ্কেলের সাথে খেলতে গিয়ে ওনায় পাহাড়কে গিয়েছিল আমার। আমি সরি। আর্য এক মুহূর্তের জন্য তৃষার ওই নতমুখী অবয়বটার দিকে তাকিয়ে রইল। মেয়েটার চোখে মুখে ভয়ের চেয়েও বেশি এক অদ্ভুত দ্বিধা খেলা করছে। আর্যর শক্ত চোয়াল কিছুটা শিথিল হলো, কিন্তু কণ্ঠের গাম্ভীর্য কোমল না। সে পকেটে হাত গুজে শীতল স্বরে বলল, নিজের ব্যাপারে একটু কেয়ারফুল থাকা উচিত, নাথিং এলস। ঠিক তখনই দৃশ্যপটে হাজির হলো ছোট্ট টুইঙ্কেল।
সে এতক্ষণ দূর থেকে পাপা আর বাণীর এই গম্ভীর আলোচনা পর্যবেক্ষণ করছিল। পরিস্থিতি বেগতিক দেখে সে গুটিসুটি পায়ে আর্যর কাছে এগিয়ে এলো। আর্যর প্যান্টের কাপড় টেনে ধরে মুখটা উঁচিয়ে বেশ বিজ্ঞের মতো বলল, পাপা তুমি বাণীকে বকছো কেন? বাণী তো পুলিশ হয়েছিল আর আমি চোর। চোর ধরতে গিয়ে পুলিশ তো একটু পড়ে যেতেই পারে, তাই না? মেয়ের এমন অকাট্য যুক্তি শুনে আর্যর ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটতে গিয়েও থমকে গেল। সে নিচু হয়ে টুইঙ্কেলকে কোলে তুলে নিল। টুইঙ্কেল আর্যর গলা জড়িয়ে ধরে তৃষার দিকে তাকিয়ে চোখ টিপল। আর্য টুইঙ্কেলকে কোলে নিয়েই তৃষার পাশ কাটিয়ে যাওয়ার সময় হঠাৎ বলল, পুলিশ যদি নিজেই ধরাশায়ী হয় তবে চোর তো পালাবেই, সঙ্গে নিজেও বোল্ড আউট হয়ে যাবে। আর কোনো কথা নয় আর্য, তুমি কালকে কোলে নিয়েই সোজা গটগট করে ভেতরে চলে গেল। তৃষা সেই জায়গাতেই স্থবির হয়ে দাঁড়িয়ে রইল। তার কানে তখনও আর্যর সেই গাঢ় কণ্ঠস্বর প্রতিধ্বনিত হচ্ছিল।